প্রাণ গোবিন্দ সকালবেলা এসেছেন, গোষ্ঠে নানা রকম খেলা খেলেছেন, যাকে বলে বিনোদ খেলা। বিনোদ, বিনোদন শব্দটা তো শুনেছেন। নোদ মানে আনন্দ, আর বিনোদ মানে বিশেষ রকমের আনন্দ মুখর খেলা গোবিন্দের। সারাদিন খেলা খেলতে খেলতে যেই না বিকাল হয়েছে, পশ্চিম গগনে সূর্য ঢলে পড়েছে, শ্রীরামকে ডেকে বলে, ওরে শ্রীরাম, দেখ দেখ গগনে আর বেলা নাই, আমার মা যশোদার বদন মনে পড়েছে, মাকে প্রণাম করতে চলে ঘরে যাই। তাই বলি শ্রীরাম রে, আরে ও এবার ধেনুর পাল জড়ো করো, জড়ো করো সিদা, ওরে শ্রীরাম ওরে শ্রীরাম শ্রীরাম শান দাও সিংহা, শ্রীরাম রে, আরে ও পাল পাল জড়ো করো, পাল জড়ো করো শ্রীরাম। সেই গগনিয়া গগনে আর বেলা নাই রে শ্রীরাম, এবার ঘরে যেতে হবে ভাই গগনে, গগনে আর বেলা নাই, শ্রীরাম ওরে শ্রীরাম ঘরে যে হবে ভাই
ঘরে যেতে হবে গগনে আর বেলা এবার ঘরে হবে গগনে আর বেলা ওরে শ্রীরাম কথাই বেলা বেলা যায় গগনে আর বেলা এবার ঘরে যেতে হবে ভাই গগনে আর ওরে গগনে আর বেলা বেলা নাই ভাই বেলা নাই ভাই এবার ঘরে হবে ভাই গগনে আর বেলা নাই রাই এবার ঘরে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এবার হবে ভাই গগনে আর বেলা নাই ও পাল পাল জড়ো করো শ্রীদাম শান দাও সিংহা পাল জড় করো শ্রীরাম শ্রীরাম সাদাউসি না সগনে বিষম খাই বুঝি নাম করে মা সঘনে বিষম খায় বুঝি নাম করে মা আর সঘনে বিষম খাই বুঝি নাম করে মাই শ্রীদাম শ্রীদাম এ শ্রীদাম জল 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 দাও জল 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 দাও জল কই জল কই জলের বোতল কই শীতকাল না জল পাবে কোথায় গরমকাল হলে এখনই জল হয়েছে এই যে পেজ তাহলে গোপালের বিষম লেগেছে মনে করে শ্রীরাম যেমন ব্যাকুল হয়ে পড়ল যে কানাই তোর বিষম লাগলো কেন রে, কেন বিষম লাগলো? এই তো একটু আগে জল খেলি। বলে বিষম কেন লেগেছে জানিস? বাড়িতে যদি মা সন্তানের নাম করে তাহলে লোকে বলে সন্তান যেখানেই থাকুক তার বিষম লাগে। তা আমার এতক্ষণ ফিরতে দেরি হচ্ছে বলে বোধহয় বাড়িতে আমার মা নাম করছে। বুঝিয়া বুঝি মা নাম করে রে মা ওই ঘরে বসে বুঝি মা নাম করে ঘরে
বিষম খাই বুঝি আমার মা, নাম করে মায়। তো কই কালকে তো বিষম খাস না, আজকে বিষম কেন খেল? কালকে আগে আগে ফিরেছিলাম, তাই মা অত চিন্তা করেনি, কিন্তু আজকে কত বেলা হচ্ছে দেখ। আজও মাঠে আমাদের, ওই আজও মাঠে আমাদের, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা আমার পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, আমার পথে নয়ন দিয়ে মা যশোদা কাঁদছেন। এ কাজ ভালো তো নয় রে, ভালো তো নয় রে, এ কাজ ভালো তো নয় রে, এ কাজ ভালো তো নয় রে, কাজ ভালো তো নয় রে, মা কাঁদানো কাজ ভালো তো নয় রে, ওরে মা কাঁদানো কাজ ভালো তো নয় রে, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, কারণ মাকে কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো মাকে কাঁদালে কাঁদিতে হবে, কাঁদানো কাঁদালে কাঁদিতে হবে, কাঁদানো কাজ, কাঁদালে কাঁদিতে হবে, কাঁদানো কাজ, কাঁদালে কাঁদিতে হবে, কাঁদানো কাজ ভালো নয় রে, হেন বুঝি কাঁদে মা পথ মানে চাইয়া। শোন বাবা, তোর মা তোকে ভালোবাসে, সে একবার নাম করেছে, তুই কাঁদছিস, আর তুইও তোর মাকে ভালোবাসিস, যাবার জন্য ছটফট করছিস। আমাদের কি করতে হবে সেটা বল। তাই তো বলছি শ্রীরাম, বেলি অবসান হলো, কহি যে তোমারে কহি যে তোমারে মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়ে না দেখিয়া কেমন যেন করে। আগেই আপনাদেরকে বলেছিলাম, বলরাম দাস মহাশয় প্রভু নিতাই চাঁদের স্ত্রী, জাহ্নবা মায়ের শিষ্য, তার লেখাই পদ। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে উত্তর, সকল রাখালো মাঝে পড়ে উত্তর, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আমার কথা শুনে আনন্দ ধরে না, ঘরে যাবার 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 কথা শুনে আজ সবার প্রাণ নেচে ওঠে, ঘরে যাবার কথা শুনে সবার প্রাণ নেচে ওঠে, ঘরে যাবার কথা শুনে সবাই ধরে ওঠে, ওই সবার প্রাণ নেচে ওঠে, যাবার কথা শুনে আনন্দ ধরে না, সকল রাখালো মাঝে পড়ে উত্তর, সবার মধ্যে আজকে ঘরে যাবার কথা শুনে আনন্দ। গোবিন্দ যেই বলেছে গরু বাছুর ঘরমুখী কর, অমনি শ্রীরাম সুদাম সবার সে কি আনন্দ।
কিন্তু ঘরে যাবার কথা হলে সবার কি আনন্দ লাগে? এ ঘরে যাওয়া তো অন্য ঘরে যাওয়া। একদিকে লীলার দিকে যেমন প্রাণ গোবিন্দ শ্রীরাম সুদামকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছেন, তেমনি আমাদের এই জীবন লীলায় আমাদেরকেও তো একদিন বাড়ি ফিরতে হয়। যেদিনকে আমরা মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে এলাম, সেদিন হলো আমাদের সংসার গোষ্ঠে পদার্পণ। সারা জীবনটা আমাদের সংসার গোষ্ঠীর খেলা, এবং যে যত খেলায় বেশি পারদর্শী সে তত বেশি লোকের কাছে জয়ধ্বনি পায়। কিন্তু খেলা একটা না একটা সময় তো অবসান হবেই। এ মায়া বসো প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, ভবরঙ্গ মঞ্চ মাঝে ওই নটের নট নটবর হরি, যারে যা সাজান সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, যে মায়া প্রপঞ্চময়। কি সুন্দর কথাগুলো দেখুন। সংসার ক্ষেত্রে জীবমাত্রে কর্মসূত্রে সবাই বাঁধা, তাই কেহ রাজা কেহ প্রজা, কেহ ভগিনী কেহ ভ্রাতা, সবাই আমরা কর্মসূত্রে আবদ্ধ। এই যে আজকে আপনাদের কাছে কীর্তন গান গাইতে এসেছি, আমি এত বড় একটা সেবা করার সুযোগ পেয়েছি, এ আমার বহু জন্মের ভাগ্য ভালো। আর আমার গুরুগণের অসীম কৃপা। আমার নিজের কোনো ক্ষমতা নেই যে নিতাই চাঁদের চরণে এসে গান শোনাবো। আমি তো একটা সাধারণ মানুষই, কিন্তু আমাকে এগিয়ে আনলেন কারা? আমার বাবা মার আশীর্বাদ, আমার গুরুগণের কৃপা। গুরু কৃপা আমাকে ঠেলে এনেছে নিতাই চাঁদের চরণে। নালে আমি আমার পাড়ার বন্ধুদেরকে দেখলে বুঝতে পারি যে আমি তো তাদের মতনই একজন বিড়ি ফুকে ফুকে গলিতে গলিতে ঘুরে বেড়াতাম। আমার ছোটবেলার বন্ধুরা যারা আমার সঙ্গেই বড় হয়েছে, সবাই কি আর কেউ কি আর কীর্তন জগতে আসতে পেরেছে? অনেকেই আছে বন্ধু বান্ধবদের মধ্যে যারা শিক্ষা জগতে এসেছে, অন্য কর্মে এসেছে, ভালো, যারা ভালো ভালো কাজ পেয়েছে ভালো। কিন্তু এমন বন্ধুও তো আছে সারা জীবন বিড়ি ফুকেই চলে গেল। কি ছোটবেলায় একসঙ্গে খেলা করেছে, এখনো ছোটবেলায় বিড়ি ধরেছে, তারা এখনো বিড়ি ছাড়তে পারে, তাহলে বিড়ি ফুকে কেটে যাচ্ছে। যারা বিড়ি খান দয়া করে আমার উপর রাগ করবেন না, হ্যাঁ আমার উপর রেগে যাবেন না দয়া করে। আমি ওটা এমনি মানে কথার ছলে বলছি। বিড়ি খাওয়াটা যে খুব খারাপ কাজ সেটা আমি বলছি না, তবে ভালো কাজ তো নয়। কীর্তন গান গাইবার মতো তো ভালো কাজ নয়, ওটাও একটা কাজ। বিড়ি খাওয়াটাও তো একটা কাজ, ঠিক আছে, যে খাচ্ছে খাক, যদি কেউ খেয়ে আনন্দ পায় খাচ্ছে খাক না, ভালো কথা। বিড়ি সিগারেট আবার তো সরকার বলছে বেশি বেশি খান, বলেছে না কোভিডের সময় যে আপনারা বেশি বেশি করে একটু সিগারেট খাবেন, তাহলে ট্যাক্স পাবো ভালো করে। তাহলে সিগারেট খেলে ট্যাক্স সরকার পাবে, আপনারা খেয়ে লাংস খারাপ করছেন আর তার ট্যাক্স নিয়ে নেবে সরকার, ভালো কথা। আপনারা সরকারকে সহযোগিতা করছেন যারা বিড়ি সিগারেট খাচ্ছেন। আর পানীয়র কথা বললাম না, যারা এগুলো খাচ্ছেন সরকারকে তারা এক ধরনের সহযোগিতা করছেন, কাজে খারাপ আমি তো বলতে পারি না। তবে হ্যাঁ, কীর্তন গানের মতন মূল্যবান কাজ তো নয়। আমার পরম সৌভাগ্য যে আজকে আমার বাবা আমাকে এই পথটি দেখিয়েছিলেন, তাহলে আমার তো ওই চলতি কথাই বললাম আর কি, যে বিড়ি ফুকে জীবন কেটে যেতে। ভাগ্যিস আমার গুরু কৃপা করেছিলেন, তাই আজকে আসতে পেরেছি। আমাকে সাজিয়েছেন কীর্তনিয়া। আমার ভাগ্যচক্র, আমার গুরুদেব, আমার বাবা মা, আপনাদের মতন ভক্তবৃন্দের আশীর্বাদ সবকিছু মিলে আজকে আমাকে কীর্তন গায়ক সাজিয়েছি। আমার পরম সৌভাগ্য। এই যে নদিয়া কত সুন্দর খোল বাজাচ্ছে, ওনাকে শ্রীখোল বাদক সাজিয়েছে ভগবান কৃপা করে, তার গুরুগণ কৃপা করে। আমার বাদিকে আজকে যিনি বাজাচ্ছেন তিনিও কর্মসূত্রে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। কিভাবে? আমি যার কাছে গান শিখেছি তার কাছে উনি বাজনা শিখেছেন। আপনারা জানলে অবাক হবেন, ওনার সঙ্গে আমার খুব বেশি যে
পরিচয় ছিল তার নয়, হঠাৎ করে পরিচয় হলো। উনি আমার গুরু মনোরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে থেকে বাজনা শিখেছে। এখন শত শত ওনার শৃঙ্খল বাজনার শিষ্য, শত শত শিষ্য, এবং ওনার শিষ্যরা দেশে বিদেশে সুনামের সঙ্গে সুনাম অর্জন করে তারা আবার শত শত শিষ্য প্রচার করছে। শ্রীখোলের বাজনা সারা পৃথিবীতে প্রচার হচ্ছে আমার এই পঞ্চানন দাস ভাইয়ের জন্য। কাজে আমার গুরু কৃপায় ওনাকে বাজনা শিখিয়েছেন, আর সেই গুরুই আমাকে কীর্তন শিখিয়েছেন। কর্মসূত্রে সবাই বাধা, সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাধা। তাই কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগ্নী, কেহ ভ্রাতা। সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাধা। কেহ রাজা নরেন্দ্র মোদী, কেহ প্রজা মমতা ব্যানার্জি, এনারা সব রাজার পক্ষ, এরা রাজা গোছের, তাই না? পশ্চিমবঙ্গের রাজা মমতা ব্যানার্জি, ভারতবর্ষের রাজা নরেন্দ্র মোদী। আপনি হিংসে করলে কি করবেন? আপনি যতই বদনাম করুন, উনি তো রাজার আসনে বসে আছেন। আপনার বদনামে নরেন্দ্র মোদীরও কিছু যায় না, আর মমতা ব্যানার্জিরও কিছু যায় না। কারণ ভগবান তাদেরকে সাজিয়েছে। ভগবান নরেন্দ্র মোদীকে ভারতের রাজা করেছেন, মমতা ব্যানার্জিকে বাংলার রাজা করেছেন। কর্মসূত্রে তারা রাজা হয়েছে, মানুষ তাদেরকে ভালোবেসে সিংহাসনে বসিয়েছে। কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগ্নী, কেহ ভ্রাতা। সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাধা। কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগ্নী, কেহ ভ্রাতা। কেউ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা। কেউ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা। কত রঙ্গের অভিনেতা আসেন কত সাজে সেজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। না হইলে কর্ম শেষ, কত যাব আর কত আসব। সংসেজে সংসার মাঝে কত হাসব, কত কাঁদব। না হইলে কর্ম শেষ, কত যাব আর কত আসব। সংসেজে সংসার মাঝে কত হাসব, কত কাঁদব। অহিভূষণ বলে যাবে অশিব, মায়া মোহ সব নাশিব। হরি নাম যজ্ঞে এসে বসব, মিশব হরির পদরজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি। যারে যা সাজান সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এই ভবরঙ্গ মঞ্চের অভিনয় যেদিন আমাদের শেষ হয়, সেই পরপারের ডাক আসলে আমাদের তো যেতে হয়। কিন্তু সেই ডাক শুনলে আমাদের তখন ভয় লাগে। এই সুন্দর পৃথিবীতে আমরা কেউ মরতে চাই না, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। ঘাড়ে ধরে যমরাজ টেনে নিয়ে যায়, তাই আমাদের যেতে হয়। আমরা কেউ তো যেতে চাই না। কিন্তু ভক্ত প্রাণ কোনোদিন মৃত্যুর কথা শুনলে ভয় পায় না। ভক্ত যারা, যারা গৌর গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে দিয়েছে, তারা জানে যে মৃত্যু হচ্ছে জন্মেরই মতন একটা অবস্থার পরিবর্তন। যেমন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়া একটা অবস্থার পরিবর্তন,
বাপের বাড়ি যতদিন মায়েরা থাকে কুমারী, বাপের আদরে বড় হয়। আর যেই শ্বশুর বাড়িতে যায় মানুষগুলো পাল্টে যায়, আদর যত্ন পাল্টে যায়, শুধু পরিস্থিতিটা পাল্টে যায়, কিন্তু জীবন শেষ হয়ে যায় না। ঠিক তেমনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে জীবন, এটা সংসার জীবন, আর এর পরের জীবন যেটা, সেটা গৌর গোবিন্দ চরণের জীবন। তাই তো ভক্তপ্রাণ মৃত্যুর কথা শুনলে কখনো ভয় পায় না। হরিদাস ঠাকুরকে দেখুন, হরিদাস ঠাকুর নিজে যেচে মৃত্যু নিচ্ছে মহাপ্রভুর কাছে, যে তুমি আমাকে বলো যে তোমার আগে যেন আমি যেতে পারি। নিমাই, তোমার অন্তিম লীলা বলে যদি কিছু থাকে, এই বুড়ো হরিদাসকে যেন সেটা দেখতে না হয়। আমি তোমার বাল্যকাল দেখে জীবন কাটিয়েছি, একবার তুমি আমায় কাঁদিয়েছো যখন সন্ন্যাস নিয়েছো, কিন্তু আর যেন তুমি আমায় কাঁদিও না নিমাই। তোমাকে আমাকে যেতে তো হবেই, তোমার আগে যেন আমি যেতে পারি। এবং আমি যখন যাব, আমি যমরাজার ইচ্ছায় যাব না, আমি আমার ইচ্ছায় যাব। সারা পৃথিবীর লোক যমরাজার ইচ্ছায় যাবে, কিন্তু আমি আমার ইচ্ছায় যাব। কিভাবে যাব? নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। তাই পরলোকের ডাক শুনলে সাধারণ মানুষ ভয়ে ভীত হয়ে যায়, কিন্তু ভক্ত প্রাণ কখনো ভয় পায় না। ভক্ত পরলোকের ডাক শুনলে কি বলে? রজনীকান্ত সেন বলেছেন ভক্তের কথা, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে, কবে তাপিত এ চিত করিব শীতল তোমার করুণা চন্দনে, কবে তৃষিত এ মরু, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারি নাম নিতে নয়নে ববে ধারা, এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে। যেন হরিদাস ঠাকুরের কথাগুলোই যেন আধুনিক ভাষায় শোনা যাচ্ছে, হরিদাস ঠাকুরের কথাগুলোই যেন আধুনিক ভাষায় রজনীকান্ত বলছে। তাই ভক্ত প্রাণ পরপারের ডাক শুনলে ভয় পায় না। ভবের সুখ দুঃখ চরণ টলিবে না, চরণ টলিবে না, হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দনে, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। ভগবানের চরণের ডাক বলছে, শ্রীরাম আর দেরি করিস না, এমন ভাবে বাঁশি বাজা যাতে গরুগুলো ছুটে আসে। শ্রীরাম বলছে, আমি বাঁশি বাজাবো? শোন শোন, তুই যেমন চোর, তোর সঙ্গ
দোষে ওই গরুগুলো চোর হয়েছে। ওই জন্য চোরের ভাষা চোরে বোঝে। আমি বাঁশি বাজিয়ে আমার গলা ফাটিয়ে ফেললেও ও গরু আসবে না। তুই একবার বাঁশি বাজালেই ওরা কি জানি কি বোঝে, ছুটে ছুটে তোর কাছে চলে আসে। চোরের ভাষা চোরে বোঝে, সাধুর ভাষা চোরে বোঝে। যেমন পাগলের ভাষা পাগলে বলছে, বুঝলেন তো? একটা পাগল হাওড়ার ব্রিজের মাথায় উঠেছে। এবার পুলিশ অফিসার নিচের থেকে বলছে, এই নাম নাম নাম, তুই যদি ওখান থেকে পড়ে মরিস তাহলে আমার চাকরি চলে যাবে। পাগল উঠলো কি করে হাওড়ার ব্রিজে? তখন আমাকে ডাকবে না? পাগল বলছে, না আমি এখান থেকে ঝাঁপ দেবো। পাগল বলছে, ঝাঁপ দেবোই আমি। তখন একটা পাগল পাশে ছিল, পুলিশ অফিসারকে বলছে, বাবু আপনার ভালো কথা বুঝবেন, আমি তোর জাতের লোক, এবার দেখুন আমি কি বলছি। পাগল তখন পাগলকে বলছে, এই বেটা তুইও পাগল আমিও পাগল, আমরা হলাম জাত ভাই। তুই যদি না নামিস এই ব্লেড দিয়ে আমি হাওড়ার ব্রিজ কেটে দেবো। তাহলে না না কাটিস না কাটিস না, আমি নামছি নামছি। তাহলে পাগলের ভাষা পাগলে বোঝে, তেমনি চোরের ভাষা চোরে বোঝে। কানাই তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, কানাই ফিরা রে, ধেনু চোরা ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু তুই ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু তুই ফিরা রে। ধেনু খাইবে খন্দ লোকে বলিবে মন্দ রে, খাইবে খন্দ লোকে বলবে মন্দ রে, ধেনু খাইবে খন্দ লোকে বলিবে মন্দ রে, ধেনু খাইবে খন্ড লোকে বলিবে মন্দ রে। যেমন তুই চোরা তেমন তোর ধেনু চোরা ফিরা রে, কানাই তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা তোর ধেনু তুই চোরা ফিরা রে, কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু তুই ফিরা রে। তোরা একটা কাজও ঠিক করে করতে পারবি না, সব কিছু আমাকেই করতে হবে। গিরি গোবর্ধন ধারণ সেই কানাই করবে, কালীয় দমন সেই কানাই করবে, আর এই গরুগুলো ফিরাতে হবে সেই কানাই করবে। ওই যে বললাম তুই চোর তোর গরুগুলো চোর, সেই জন্য আমাদের কথা বোঝে না। তুই বাঁশি বাজা, তাহলে বাজাই বাজা। আজ গোবিন্দ আমার ধেনুগণের নাম ধরে মোহন সুরে বাঁশি বাজাইছে। ও আরে কি বাচাল মাতন দাও, ও আরে কি বাচাল, ও আরে কি বাচাল, ও ঘেনে নাগ দে রে, ঘেনে নাগ দে রে, ঘেনে দে রে, ঘেনে নাগ দে রে, আরে কি বাচাল, ও আরে কি বাচাল, ও আরে কি বাচাল, ও আরে কি বাচাল, ও আরে কি বাচাল। চাঁদ মুখে চাঁদ মুখে বেনু বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, ও আরে কি বা, আরে কি বা চাঁদ মুখে
ধেনুগণের নাম লয়ে নাম লয়ে বাঁশি বাজায় বাঁশি বাজায় ছে দক্ষিণ 24 পরগনার লোক গান গাইছে, কেউ বলবে? দক্ষিণের যা কীর্তনের পরিস্থিতি, দক্ষিণ 24 পরগনায় কীর্তন গান সংখ্যায় প্রচুর হয়, কিন্তু একটা বিষয়ের তো দুটো জিনিস আছে, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। কোয়ান্টিটিতে প্রচুর কীর্তন, কিন্তু কোয়ালিটি তো আর বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এর মতো হবে না। কীর্তনের প্রধান জায়গা হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, খুব জোর মালদা, আর একটু হুগলি, আর একটু উত্তর 24 পরগনা। এই যে বড় বেলটা, এই হচ্ছে কীর্তনের একদম প্রধান ক্ষেত্র। আর যেদিকে যেদিকে কীর্তন আছে, এইখান থেকে গিয়ে বিকশিত হয়েছে। এই যে গানের রূপ দেখুন, গৌরী রাগে কীর্তন চলছে। দক্ষিণ 24 পরগনায় প্রচুর কীর্তন অনুষ্ঠান হয়, কিন্তু বিশুদ্ধ কীর্তনের অবস্থা খুবই খারাপ দক্ষিণ 24 পরগনায়। সেটা এই ছেলেটির বাড়ি দক্ষিণ 24 পরগনায়, ওর নাম রঞ্জিত বৈদ্য, ও খুব ভালো কীর্তন পরিবেশন করে, দক্ষিণ 24 পরগনায় বাড়ি। এত সুন্দর এইসব জাত গান, এগুলো বিশুদ্ধ সংকীর্তন, এগুলো ওই শুনে মনে হয়ে যায় না, এগুলো ইউটিউব শুনে শুনে কীর্তন হয়ে যাবে না, এগুলো গুরু চরণ শরণাপন্ন হয়ে শিখতে হয়, নাহলে হবে না। পাশেই যে আরেকজন দোহার করছে, হচ্ছে তন্ময় ব্রহ্মচারী, ওর আবার বাঁকুড়ায় বাড়ি, সেখানে তো আরো অবস্থা খারাপ। ওর আবার বাঁকুড়ায় বাড়ি। বাঁকুড়া এত বড় একটা বৈষ্ণব ঐতিহাসিক জায়গা, কিন্তু কীর্তনের খুব ভালো, বিশুদ্ধ কীর্তনের প্রচার প্রসার কম আছে, নেই বলবো না, কারণ বাঁকুড়ায় যখন কীর্তন হয় অত পরিমাণে লোক সংখ্যা আমি কোথাও দেখতে পাই না। বাঁকুড়ার এক একটা আসরে 10,000, 20,000, 25,000 লোক, সে মানে ফুটবল খেলার মাঠ একদম মানুষের ঠাসাঠাসি যখন কীর্তন শুনতে আসে। কিন্তু কীর্তনটি শিক্ষার একটা গুরু পরম্পরার ধারা, সেটা কিন্তু খুব বেশি পাওয়া যায় না। একেবারে নেই আমি বলবো না, আছে কোথাও কোথাও, কিন্তু খুব বেশি পরিমাণে নেই। সেও তন্ময়ও খুব ভালো ছেলে, ও রবীন্দ্রসঙ্গীত নিয়ে MA করেছে, আবার ধ্রুপদ গানও শিখেছে, ও অনেক পড়াশোনা করতে ভালোবাসে। এই কীর্তন এবং বৈষ্ণব সাহিত্য নিয়ে ওর পড়াশোনাটাই আবার খুব গভীর আগ্রহ। আপনারা আশীর্বাদ করবেন, এরা যেভাবে কীর্তন সেবা করছে নিতাই চাঁদের চরণে, নিতাই চাঁদ যেন ওদেরকে এই সাংগীতিক রস সমৃদ্ধিতে পরিপূর্ণ করে তোলেন জীবন। নিতাই গৌর প্রেমানন্দ। আরে কি গৌরীর আগে তিওর তালে গান হচ্ছে, গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজায়, বাঁশি বাজাইছে গো, বলে আয় ধবলি আয় শ্যামলি, বলে বলে আই ধবলি আই শ্যামলি, ডাকে
ডাকে আই ধবলি এই হচ্ছে আসল কীর্তনের রূপ মায়েরা। জীবশরণ কাকা যখনই আমাকে নিমন্ত্রণ করতেন এইখানে আসার জন্য, ওই রকম বৈষ্ণবাচার্য তো আর পাওয়া যাবে না, জানি না এই জন্মে আর পাবো কিনা ওই রকম একজন আচার্য। হ্যাঁ, সমস্ত দিকে ওনার এত গভীর জ্ঞান এবং বিচরণ যে আমরা কোনো কুল কিনারা পেতাম না ওনার জ্ঞানের এবং আচরণের। উনি বলতেন যে নিতাই চাঁদের চরণে যখন আসবে, আমার যদিও গৌরাঙ্গ লীলাই বেশি পছন্দের, কিন্তু তুমি এখানে যেন কৃষ্ণলীলা পরিবেশন করো, কারণ নিতাই চাঁদের দেশের মানুষ কৃষ্ণলীলা শুনতে পছন্দ করে। এটা কাকাজি আমাকে বলতেন যে আমি কিন্তু কৃষ্ণলীলা রসের অতটা আগ্রহী নই, আমার গৌরাঙ্গ লীলা রসই বেশি ভালো লাগে, নিতাই কথা গৌর কথাই আমার বেশি প্রিয়, কিন্তু তুমি যখন এখানে পরিবেশন করবে কৃষ্ণলীলা পরিবেশন করো, কারণ নিতাই চাঁদের দেশ তো। কৃষ্ণ কীর্তন এখানে যেভাবে ব্যাপকভাবে প্রচার প্রসার লাভ করেছে যে মানুষের হৃদয়ে এখানে কৃষ্ণ কীর্তন একদম পরিপূর্ণ রসে পরিপূর্ণ, তাই এখানে তুমি কৃষ্ণলীলা রসই পরিবেশন করবে। আর সত্যিই তো।